জনমত জরিপে পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। ক্ষমতায় গেলে ট্রাম্পের ফাঁকি দেয়া কর আদায় করা হবে বললেন হিলারি। জম্মু কাশ্মীরে পাক সেনাদের গুলিতে আরও এক ভারতীয় জওয়ান নিহত। বিএসএফ এর গুলিতে 2 পাকিস্তানি নিহতের দাবি ইসলামাবাদের। ফ্রান্সের ক্যালে শিবির সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু। শরণার্থীদের মিশ্র প্রতিক্রিয়া, বিরোধিতাকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। এবং মসুলের আরও 70টি গ্রাম শত্রুমুক্ত করার দাবি যৌথ বাহিনীর। অগ্রগতি নিয়ে আলোচনায় ইরাকে অ্যাশ কার্টার। ইরাক সরকারের বিরোধিতা উপেক্ষা করে অভিযানে তুরস্ক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। জনমত জরিপে পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। এতদিন ট্রাম্প জরিপ সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলে আসলেও রোববার তার প্রচার ব্যবস্থাপক ক্যালি অ্যান কনওয়ে জরিপে পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করেন। তবে এখনো জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প শিবির। এদিকে নর্থ ক্যারোলাইনায় প্রচারণায় গিয়ে হিলারি ক্লিন্টন বললেন, ক্ষমতায় গেলে ট্রাম্প যে 20 বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন তা আদায় করবেন তিনি। নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। টানটান উত্তেজনা প্রধান 2 দল ডেমোক্র্যাট আর রিপাবলিকান প্রার্থীর মধ্যে। যদিও জনমত জরিপগুলোতে বরাবরই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন, তারপরও শেষ মুহূর্তে বাজিমাত করার আপ্রাণ চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের। রোববার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় নারী বিদ্বেষী আখ্যা পাওয়া এই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে দেখা যায় তার কথার সুর পাল্টাতে। আমি বলবো জরিপের ফলগুলো একেবারেই ভুল, কারণ পুরুষের চাইতে নারীরাই আমাকে বেশি সমর্থন করছেন, আর এর প্রমাণ আমার কাছে রয়েছে। আমাকে সমর্থন দেওয়ার জন্য নারীদের ধন্যবাদ জানাচ্ছি আমি। একদিকে ট্রাম্প যখন আবারও জরিপ সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন আরেকদিকে ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক এক সাক্ষাৎকারে জনমত জরিপে প্রতিপক্ষের এগিয়ে থাকার বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেন, পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে এখনো আশাবাদী তারা। হিলারি ক্লিন্টনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার হয়ে 2 জন প্রেসিডেন্ট প্রচারণা চালাচ্ছেন। একজন তার স্বামী বিল ক্লিন্টন এবং আরেকজন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। এসব দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন বটে, তবে শেষ মুহূর্তে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা। সবশেষ জরিপ অনুযায়ী এখনো হিলারির চেয়ে 12% ব্যবধানে পিছিয়ে আছেন ট্রাম্প। রোববার এবিসি নিউজের এক জরিপে 50% মার্কিনই হিলারির পক্ষে এবং 38% ভোটার ট্রাম্পের পক্ষে রায় দেন। একই দিন সিএনএনের জরিপে এই ব্যবধান ছিল 48 ও 39%। তবে সম্প্রতি 5টি জাতীয় জরিপের ফলাফল পর্যালোচনার ভিত্তিতে বিবিসির তুলে ধরা জরিপে দেখা যায় ট্রাম্প আগের তুলনায় ব্যবধান অনেকটা কমিয়ে এনেছেন। সেখানে 47% হিলারির পক্ষে এবং 43% মার্কিনই ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন। এমন অবস্থায় নর্থ ক্যারোলাইনার মতো দোদুল্যমান রাজ্যে নিজের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ধরাশায়ী করতে আবারও তার কর ফাঁকি দেওয়ার বিষয়টি তুলে ধরেন হিলারি। বলেন, জয়ী হলে ট্রাম্পের থেকে এই কর আদায় করবেন তিনি। আমরা কি জানতে পারলাম আমাদের প্রতিপক্ষ সম্পর্কে? যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী কর ফাঁকি দিয়েছেন। আমি নির্বাচিত হলে তাকে সুযোগ করে দিব এতদিনে সেসব কর দেওয়ার। এদিকে হিলারির হয়ে নির্বাচনী প্রচারণায় গিয়ে আবারও ট্রাম্পের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেছেন, দিনে দিনে নিজেকে মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য আরও অযোগ্য বলে প্রমাণ করছেন এই রিপাবলিকান প্রার্থী। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। জম্মু কাশ্মীরে পাক সেনাদের গুলিতে নিহত হয়েছে আরও এক ভারতীয় জওয়ান। এ বিষয়ে পাকিস্তান কিছু না বললেও ভারতীয় সেনাদের গুলিতে পাঞ্জাবে 2 পাকিস্তানি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। দুদেশের পাল্টাপাল্টি এমন অভিযোগের মধ্যেই বিএসএফ জানিয়েছে ভারতীয় জওয়ান হত্যার জন্য পাক সেনাদেরকে চরম মূল্য দিতে হবে।
রোববার রাষ্ট্রীয় মর্যাদায় কাশ্মীর সীমান্তে চোরাগোপ্তা হামলায় নিহত বিএসএফ সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়ে পাকিস্তানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি। সীমান্তে যে কোনো অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত। পাক সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ভারতের এই হুঁশিয়ারির পরও পাক সেনাদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরের 3টি গ্রামে অন্তত 13টি জায়গায় গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আরও এক ভারতীয় সেনা প্রাণ হারান বলে জানায় বিএসএফ। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় সেনা নিহতের ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। তবে সোমবার পাক সেনাবাহিনী পাঞ্জাব সীমান্তে বিএসএফ এর গুলিতে এক শিশু সহ 2 বেসামরিক নাগরিক নিহত হয় বলে বিবৃতিতে প্রকাশ করে। যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। গত সপ্তাহে ভারতীয় সেনারা 7 পাকিস্তানি সেনা ও এক জঙ্গি হত্যার দাবি করলেও তা অস্বীকার করে পাকিস্তান। এই ধারাবাহিকতায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে পাক ভারত গোলাগুলি অব্যাহত আছে। এদিকে কাশ্মীর সংকট নিয়ে ভেঙে পড়া পাক ভারত আলোচনা পুনরায় শুরু করতে ব্রিটেনকে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। তাদের এই আহ্বানের পরিপ্রেক্ষিতে রোববার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জম্মু কাশ্মীরে মানবাধিকার রক্ষার বিষয়ে সজাগ থাকতে ভারতের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে আলোচনার ভিত্তিতে এই অঞ্চলে চলমান সংকট স্থায়ীভাবে সমাধানের আহ্বান জানানো হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের উড়িষ্যায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 21 মাওবাদী নিহত হয়েছে, আহত হয়েছে 2 পুলিশ সদস্য। সোমবার ভোরের দিকে উড়িষ্যার মালকানগিরি শহরের কাছে অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী এক জঙ্গলে মাওবাদী ঘাঁটিতে আকস্মিক হামলা চালায় পুলিশ কমান্ডোরা। সেখানে বৈঠকের জন্য অন্তত 50 থেকে 60 জন শীর্ষ মাওবাদী নেতার মিলিত হওয়ার কথা ছিল বলে তাদের কাছে তথ্য ছিল বলে জানায় অন্ধ্রপ্রদেশ পুলিশ। এলাকা তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করে। সেখানে 3টি AK-47 ও কয়েকটি স্বয়ংক্রিয় রাইফেলও ছিল। সংঘর্ষে নিহতদের মধ্যে ঊর্ধ্বতন মাওবাদী ক্যাডার থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। আলেপ্পোয় সহিংসতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ফ্রান্সের আহ্বান। চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যালের দ্য জঙ্গল শিবির থেকে শরণার্থীদের বিভিন্ন নিবন্ধিত কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই ফরাসি অভিবাসন দপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই অভিযান শুরু হয়। এর আগে রোববার সন্ধ্যায় উচ্ছেদের প্রস্তুতিকে কেন্দ্র করে শরণার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এদিকে শরণার্থী শিবিরের অভিভাবকহীন 1000-এর বেশি শিশুকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দুদেশের সরকার। উচ্ছেদ অভিযান শুরুর আগের দিন দ্য জঙ্গল শিবিরের আশপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে শরণার্থীরা। অস্থায়ী বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় তারা। বিক্ষুব্ধ শরণার্থীরা পুলিশকে লক্ষ্য করে পাথরও ছুড়ে মারে। পুলিশও পাল্টা টিয়ার গ্যাস ছুড়লে ব্যাপক সংঘর্ষ বাধে। রাতভর থেমে থেমে সংঘর্ষের পর সোমবার সকালে থমথমে পরিস্থিতির মধ্যেই বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ও ফরাসি অভিবাসন দপ্তরের তত্ত্বাবধানে 60টি বাসে করে শরণার্থীদের সরিয়ে নেওয়া শুরু হয়। সরিয়ে নেওয়ার বিষয়ে শরণার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই নিবন্ধিত কেন্দ্রে যাবার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ফ্রান্সে আমরা নিবন্ধিত হওয়ার সুযোগ পাচ্ছি। এখানকার অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে সেখানে ভালো হবে বলেই মনে করছি। বেশিরভাগ শরণার্থী নিবন্ধিত কেন্দ্রে যাওয়ার সুযোগটি লুফে নিলেও অনেকেই ব্রিটেনে যেতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে যেতে চাইছে না। আমি এখান থেকে কোথাও যেতে চাই না। শিবির গুড়িয়ে দিলেও এখানেই থাকবো। আমি উদ্বাস্তু হলেও আশাহত নই। আমি ব্রিটেনে যাবই। এর আগে 3 দিনের মধ্যে শরণার্থীদের সরিয়ে শিবিরটি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় ফরাসি কর্তৃপক্ষ। নিবন্ধিত কেন্দ্রে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যানকারীদের এখানে থাকার সুযোগ নেই বলেও সতর্ক করেছে ফরাসি সরকার। এদিকে শিবিরে থাকা 1300 অভিভাবকহীন শিশুকে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য। ফরাসি সরকার ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সমন্বয় করছে বলে জানান প্যাসডিকেলের গভর্নর। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সময় লাগবে, তবে আমরা সমন্বিতভাবে কাজ শুরু করেছি। এখান থেকে শিশুদের বিশেষ আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। চলতি সপ্তাহেই তাদের 200 জনকে ব্রিটেনের কাছে তুলে দেব আমরা। ক্যালে থেকে মাত্র 33 কিলোমিটারের ডোভার প্রণালী পেরোলেই যুক্তরাজ্য। শিবিরের পাশে সীমানার দেয়াল থেকে শরণার্থীরা ঝুঁকিপূর্ণভাবে মালবাহী লরিতে লাফিয়ে পড়ে টানেল পার হয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে। এছাড়া এখানকার শরণার্থীরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় ফরাসি সরকার গত মাসে অবৈধ এই শিবিরটি থেকে শরণার্থীদের ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে নিবন্ধিত কেন্দ্রে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
মানবাধিকার সংস্থাগুলো দ্য জঙ্গল শিবিরে প্রায় 10,000 শরণার্থীর বসবাসের তথ্য জানালেও এই সংখ্যা 7,000 বলে উল্লেখ করেছে ফরাসি সরকার। শিবিরটিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের শরণার্থী থাকলেও বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের বিভিন্ন পয়েন্ট গত 3 দিনে অন্তত 3,000 অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এছাড়াও সাগরে অভিযান চালিয়ে অন্তত 14টি মৃতদেহ উদ্ধার করা হয় বলেও জানানো হয়। মৃতদেহগুলোর মধ্যে 4টি শিশু রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রোববার ভূমধ্যসাগরে তল্লাশি চালিয়ে নারী ও শিশু সহ 434 অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে ওই অভিবাসীরা 3টি রাবারের নৌকোয় লিবিয়া উপকূল ছেড়ে আসে বলে জানা গেছে। পরে তাদের দক্ষিণাঞ্চলীয় ভিভো ম্যারিনা ও ভিভো ভ্যালেন্টিনা উপকূলে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের জরুরি চিকিৎসার ব্যবস্থা করে রেড ক্রস। এর আগে গত শুক্রবার ও শনিবার ভূমধ্যসাগরের বিভিন্ন পয়েন্টে অন্তত 20টি অভিযান চালিয়ে বেশ কয়েকটি রাবারের নৌকা থেকে অন্তত 2400 অভিবাসীকে উদ্ধার করা হয় বলে জানায় ইতালির কোস্টগার্ড। কোস্টগার্ডের পাশাপাশি আইরিশ নৌবাহিনী ও 2টি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয় বলে জানা গেছে। মসুলে অভিযানে আরও 70টি গ্রাম দখল নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি সেনারা। জানিয়েছে কমপক্ষে 800 জঙ্গিকে সেখান থেকে হটিয়ে দিয়ে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এদিকে মসুল অভিযানে ইরাকি সরকারের বাধা সত্ত্বেও অংশ নেওয়ার কথা জানিয়েছে তুরস্ক। এমন অবস্থায় আইএস বিরোধী অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা করতে ইরাক সফরে গিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। দখলে থাকা একমাত্র শহর মসুলও যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দশা, তখন মরিয়া হয়ে কিরকুক দখলের চেষ্টা করছে জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার তেলক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ কিরকুক শহরের বেশ কয়েকটি ভবন ও একটি পাওয়ার স্টেশন দখলে হামলা চালায় জঙ্গিরা। তবে ইরাকি সেনাবাহিনী ও কুর্দি পেশমার্গা বাহিনীর যৌথ অভিযানে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা। অভিযানের সমাপ্তি ঘোষণা করে ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, গেল 48 ঘন্টায় সেখানে অন্তত 45 আইএস জঙ্গি ও 18 সেনা নিহত হয়েছে। আমরা জঙ্গিদের হটিয়ে কিরকুক শহরে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি। বেশিরভাগ হত্যাকারী নিহত হয়েছে। আমরা এখন জনগণকে আশ্বস্ত করতে চাই, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে মসুলের কাছাকাছি জঙ্গিদের আরেক শক্ত ঘাঁটি বাশিকা শহরেও অভিযান চালিয়ে তা নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। এখানেও কুর্দি, ইরাকি এবং মার্কিন জোটের হামলায় পিছিয়ে পড়েছে আইএস জঙ্গিরা। অভিযানে তুর্কি বাহিনীকে অংশ না নেওয়ার জন্য ইরাকি সরকার নিষেধ করলেও বাধা না মেনেই মাঠে নামে তারা। আইএস জঙ্গিদের হঠাতে বাসিকায় কুর্দি পেশমার্গা বাহিনী যুদ্ধ করছে। ওই ঘাঁটিতে লড়াই চালিয়ে যেতে পেশমার্গা বাহিনী আমাদের সেনাদের কাছে সাহায্য চেয়েছে, তাই আমরা আমাদের সাজোয়াজান ও গোলাবারুদ দিয়ে তাদের সহায়তা করছি। এদিকে মসুলে আইএস বিরোধী অভিযানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করতে রোববার ইরাকের আরবিলে পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। আইএস বিরোধী অভিযানে সরকারি বাহিনীকে সহায়তায় বর্তমানে 5000 মার্কিন সেনা ইরাকে অবস্থান করছে। এর মধ্যে 100-র বেশি সেনা মসুল অভিযানে অংশ নিয়েছে। মসুল পরিদর্শনে যান ইউনিসেফের প্রতিনিধিও। আরবিলের দেবাগা শরণার্থী শিবির পরিদর্শন করে তারা জানান, প্রাণে বাঁচতে মসুল থেকে প্রতিদিনই পালিয়ে আসছে বহু বেসামরিক নাগরিক, যাদের অর্ধেকই শিশু। এদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। শিরিন আক্তার, সময় সংবাদ। মিশরের সিনাই উপত্যকায় আইএস এর অবস্থানে বিমান হামলায় অন্তত 70 জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় 70 জন। রোববার সিনাই উপত্যকার বোলাস এলাকায় এ হামলা চালানো হয় বলে জানায় মিশরীয় নিরাপত্তা বাহিনী। হামলায় জঙ্গিদের বেশ কিছু গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া ওই এলাকায় জঙ্গিদের পেতে রাখা 4টি বিস্ফোরক নিষ্ক্রিয় করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। গেল শনিবার মিশরীয় সামরিক বাহিনীর এক কমান্ডারকে গুলি করে হত্যার পর এই অভিযান চালানো হলো। 2015 সালের জুলাই মাসে বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে আইএসের হামলায় 21 সেনা নিহত হয়। এরপর থেকেই সিনাইয়ের উত্তরাঞ্চলে আইএস বিরোধী অভিযান জোরদার করেছে দেশটির সামরিক বাহিনী। In 2013, following massive protests against his rule, over 700 security personnel have been reported killed. সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পোয় মানবিক যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার একদিন পরও সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই অব্যাহত রয়েছে। সেই সঙ্গে অব্যাহত রয়েছে বিদ্রোহীদের লক্ষ্য করে রুশ ও সিরীয় বাহিনীর বিমান হামলা। আলেপ্পোয় সহিংসতা বন্ধে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স।
এদিকে সিরিয়ায় পশ্চিমা সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা সেখানে অবস্থান করবে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহ। আলেপ্পোয় রাশিয়া ঘোষিত যুদ্ধবিরতি শেষ হতে না হতেই আবার শুরু হয়েছে তীব্র লড়াই আর সংঘর্ষ। রোববার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হামদানিয়া জেলায় বিদ্রোহীদের সঙ্গে আসাদ বাহিনীর রক্তক্ষয়ী লড়াই হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এ সময় সরকারি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিদ্রোহীরা ভারী গোলাবর্ষণ করে বলেও জানায় তারা। জবাবে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একযোগে বিমান হামলা চালায় সিরীয় ও রুশ বাহিনী। তবে এতে হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিমান হামলার কথা স্বীকার করে সরকারি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে উল্লেখ করে আলেপ্পোর বাসিন্দাদের সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকতে বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মির এক কমান্ডারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, যদিও তার এই বিবৃতির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এই যখন অবস্থা, তখন আলেপ্পোর সহিংসতা বন্ধে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সবকিছু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন মার্ক আইরল্ড। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালিয়ে গণহত্যা বন্ধেরও আহ্বান জানান তিনি। আমাদের যা করার এখনই করতে হবে। বিমান হামলা কয়েকদিন বন্ধ থাকলেও তা আবারও শুরু হয়েছে। এসব হামলার উদ্দেশ্য একটাই, আলেপ্পোর পতন। কিন্তু যারা হামলা চালাচ্ছে তারা সেখানকার সাধারণ মানুষের কথা ভাবছেন না। সম্প্রতি আসাদ বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ উঠেছে, আমরা আশা করব জাতিসংঘ তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সিরিয়ায় পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গ্রুপ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ। সিরিয়া থেকে নিজেদের সব সদস্য প্রত্যাহার করে নিচ্ছে হিজবুল্লাহ। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের এমন খবর প্রত্যাখ্যান করে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা কোনো তৃতীয় পক্ষের অনুরোধে সেখানে লড়াই করছে না উল্লেখ করে নিজেরাই পরিস্থিতি পর্যালোচনা করে সিরিয়ায় প্রবেশ করেছে বলেও জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরীয় শরণার্থী শিশুরা তুরস্কের বিভিন্ন নামকরা ব্রিটিশ পোশাক কারখানায় কাজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের কারখানাগুলোতে কর্মরত এসব শরণার্থী শিশুরা বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানের জন্য পোশাক তৈরির কাজ করে। এদিকে এসব প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, তারা খুব সতর্কতার সঙ্গেই তাদের সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করে থাকেন। বিবিসি আরও জানায়, এসব শরণার্থী শিশুদেরকে ঘন্টায় 1 পাউন্ডের চেয়ে কিছু বেশি অর্থ দেওয়া হয়, যা তুরস্কের ন্যূনতম ভাতার চেয়েও কম। দালালের মাধ্যমে এদেরকে এসব কারখানায় নিয়োগ দেওয়া হয় বলেও জানানো হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত 13, আহত 8 জনের অবস্থা আশঙ্কাজনক। ইয়েমেনের বন্দরনগরী এডেনে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। কলেরায় আক্রান্ত হয়ে চলতি মাসে শহরটিতে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে আরও 10 জন। একই সঙ্গে চলতি মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এডেনের বিভিন্ন হাসপাতালে প্রায় 200 জন ভর্তি হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বিশুদ্ধ খাবার পানির অভাব ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কলেরা, ডায়রিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জাতিসংঘ জানায়, ইয়েমেনের প্রায় 30 লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে ভুগছে। এর মধ্যে অন্তত 15 লাখ শিশু রয়েছে। আফগানিস্তানে আফিম উৎপাদন 43% বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা UNODC। আগের তুলনায় 10% বেশি জায়গা জুড়ে পপি ফুল চাষ হওয়া এর প্রধান কারণ বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে জানা যায়, বর্তমানে দেশটির 2,01,000 হেক্টর জুড়ে পপি চাষ হচ্ছে। এই পপি থেকে তৈরি হয় আফিম, যা হেরোইন, মরফিনের মতো ক্ষতিকর মাদক তৈরিতে ব্যবহার হয়। আফগানিস্তানের আইনে পপি চাষ দণ্ডনীয় অপরাধ হলেও আজও দেশটির প্রধান অর্থকরী ফসল পপি। আইনের প্রয়োগ না থাকায় এই প্রশাসনের দুর্নীতির সুযোগে বহু কৃষক এই লাভজনক ব্যবসার দিকে ঝুঁকছে বলে জানায় সংস্থাটি। তাদের তথ্য মতে, আফগানিস্তান বিশ্বের শীর্ষস্থানীয় আফিম উৎপাদনকারী দেশ। তালেবান অধ্যুষিত এলাকাতে এই ফুল সবচেয়ে বেশি চাষ করা হয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওকলাহোমায় বন্দুকধারীর গুলিতে অন্তত 2 জন নিহত ও 2 পুলিশ সদস্য আহত হয়েছে। ওকলাহোমার লিংকন কাউন্টিতে রোববার রাতে ঘটনা ঘটে। নিহতরা বন্দুকধারীর আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। সে একটি পরিবারকেও গুলি করার হুমকি দেয়। বন্দুকধারী 38 বছর বয়সী মাইকেল ভন্স বলে নিশ্চিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক গাড়ি চুরির অভিযোগ ছিল। তাকে ধরতে পুলিশি অভিযানের মধ্যেই এদিন রাতে ওয়েলস্টোনে 2 পুলিশ সদস্যকে গুলি করে সে। তার হাতে একটি AK-47 রাইফেল ছিল। যৌন নির্যাতনের অভিযোগে জেলে থাকার পর সম্প্রতি ছাড়া পায় সে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। তাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। স্থানীয় সময় রোববার ভোর 5টার দিকে ডেজার্ট হট স্প্রিং এলাকায় ইন্ডিয়ান ক্যানিয়নের কাছে এই দুর্ঘটনা ঘটে। ইউএসএ হলিডে নামে পর্যটকবাহী বাসটি 31 জন যাত্রী নিয়ে সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই 13 জন নিহত হন। পরে উদ্ধারকর্মীরা বাসের জানালা ভেঙে যাত্রীদের বের করে হাসপাতালে ভর্তি করে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্তের কারণে দুর্ঘটনাস্থলে গাড়ি চলাচল সাময়িক বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 3 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো 2 জন। রোববার বন্ডিরে জেলার বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয় কেন্দ্রের কাছে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সঙ্গে এর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জেলার আশপাশের কয়েকটি এলাকায় জঙ্গিদের উৎপাত বেড়ে যাওয়ায় ও সেনাবাহিনীর দফায় দফায় অভিযানের কারণে বহু মানুষ ভিটে বাড়ি ছেড়ে এই আশ্রয় শিবিরে ঠাঁই নেয়। নাইজেরিয়ার বোর্নো প্রদেশে গেল সপ্তাহে বোকো হারামের হামলার পর এখন পর্যন্ত 83 সেনা নিখোঁজ রয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে একথা জানায় দেশটির সামরিক বাহিনী। গেল রোববার নাইজার সীমান্তে গাসগার শহরে সামরিক বাহিনীর একটি ঘাঁটি অতর্কিত রকেট ও গ্রেনেড হামলায় চালায় জঙ্গি সংগঠন বোকো হারাম। এতে 20 সেনা সদস্য নিহত হয়। ঘাঁটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বেশ কয়েকজন সেনা। হামলার পর পাশের নাইজার নদী থেকে 22 সেনা সদস্যকে উদ্ধার করা হয়, তবে অনেকে নদীতে ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমালিয়ায় জলদস্যুর হাতে জিম্মি 26 জন এশীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায় দস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর সোমালিয়ার গালকায়স থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। 4 বছর আগে মোগাদিসু থেকে 400 কিলোমিটার উত্তরে দাবাগালার কাছে একটি নৌযান ছিনতাই করে এর নাবিকদের জিম্মি করে জলদস্যুরা। এরপর রোববার তাদের একটি ছোট মাছ ধরার নৌকায় করে মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত নাবিকরা চীন, ফিলিপিন্স, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং তাইওয়ানের নাগরিক। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে ও বিপক্ষে সমাবেশ করেছেন সরকার সমর্থিত ও বিরোধী দল কংগ্রেসের সদস্যরা। এ সময় বিরোধী সমর্থকদেরকে মাদুরো বিরোধী বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। মাদুরো গণতন্ত্রের সাংগঠনিক প্রথা লঙ্ঘন করছেন বলে অভিযোগ করা হয়। এছাড়াও আগামী বুধবার এ টেক ওভার অব ভেনেজুয়েলা শীর্ষক এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেছে মাদুরো বিরোধীরা। অন্যদিকে বিরোধী দলের এমন আচরণের কারণে ক্ষোভে ফেটে পড়েন মাদুরো সমর্থকরা। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন তারা। মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য প্রস্তাবিত গণভোটের পরিকল্পনা সরকার বাতিল করে দিলে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল থানি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম QNA এর বরাতে রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। এ ঘটনায় কাতারে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তিনি 1972 থেকে 1995 সাল পর্যন্ত টানা 23 বছর ক্ষমতায় ছিলেন। পরে নিজ ছেলে শেখ হামাদ বিন খলিফা আল থানির ষড়যন্ত্রের কারণে ক্ষমতাচ্যুত হন এই আমির। বর্তমানে তার নাতি শেখ তামিম ক্ষমতায় রয়েছেন। বিশ্বের সবচেয়ে মোটা নারীর খেতাব পেলেন মিশরের ইমান আহমদ আব্দুল আতিফ। তার ওজন 500 কেজি। 36 বছর বয়সী ইমান বিগত 25 বছর যাবৎ আলেকজান্দ্রিয়ায় নিজের ঘর, নিজের বিছানা থেকে কোথাও যেতে পারেনি বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল। ইমাম তার দৈনন্দিন কাজের জন্য মা ও বোন চায়মা আব্দুল আতির ওপর নির্ভরশীল। আল আরাবিয়া জানায় ইমান 5 কেজি ওজন নিয়ে জন্মায় এবং তখন তার গোদ রোগ ছিল বলে ধারণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন
গ্রন্থিতে একরকম ভাঙনের ফলে তার শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি জমা হয়। এদিকে ইমানের মৃত্যুর আশঙ্কায় তার পরিবার চিকিৎসা সহায়তার চেয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির কাছে আবেদন জানিয়েছে। প্রবাসে বাঙালিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নতুন নেতৃত্ব নির্বাচন করেছে প্রবাসী বাংলাদেশিরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কামাল রুহুল পরিষদের কামাল আহমেদ এবং রুহুল আমিন বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক ও একজন নির্বাহী সদস্য ছাড়া অন্যান্য সব পদেই জয়লাভ করে কামাল রুহুল পরিষদ। নিউ ইয়র্কে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন। রোববার এই সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কের উডসাইড, ব্রুকলিন, ওজন পার্ক, জ্যামাইকা এবং ব্রঙ্কস এই 5টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনটির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় 18,000। এর মধ্যে নারী ভোটার সংখ্যা প্রায় 5,000 বলে জানায় সোসাইটির নির্বাচন কমিশন। স্থানীয় সময় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 5টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিয়েছেন 11,157 জন ভোটার। এ সময় নতুন প্রজন্ম এবং নারীদের সহায়তায় সোসাইটির ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন সাধারণ প্রবাসীরা। আমাদের বাংলাদেশের যে সাধারণ জনগণ বা অনেক জায়গায় অসহায় মহিলারা আছেন, ওনাদের উপকার, তারপরে সাধারণ জনগণের জন্য কোনো বিপদ আপদ হয় তখন তাদের জন্য তারা সাহায্য করতে এগিয়ে আসেন। বাংলাদেশ মানুষের পাশে বাংলাদেশ সোসাইটি যেন মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যেখানে যে মানুষের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে বাংলাদেশ সোসাইটি যেন পাশে গিয়ে দাঁড়ায়, এটাই আমাদের কাম্য। তারা পরিপূর্ণভাবে এটা কাজ করবে এবং নতুন কিছু আমাদেরকে দেবে যেটা আমাদের কমিউনিটির জন্য ভালো। মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এর পরপরই সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করেন বিজয়ীরা। এ সময় কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। যারা এখানে বয়স্ক আছেন তাদেরকে সেবা দেওয়া, সাথে সাথে যারা ইংরেজি কম জানেন তাদেরকে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, এইগুলো কাজ আমরা প্রথম দিকে হাতে নিব। এবং আমরা চাই আমাদের প্রবাসী যে সংগঠনগুলো আছে সকল সংগঠনের অ্যাটলিস্ট সভাপতি সেক্রেটারির মাধ্যমে আমরা একসাথে হয়ে এগুলা আমরা আগায় নিয়ে যাব। বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে বিজয়ীরা প্রকৃত অর্থে বাঙালিদের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলেই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের নয়াদিল্লিতে অভিনব উপায়ে চুরি করার সময় হাতে নাতে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গেল রোববার চুরি করার সময় পুলিশ তাদের আটক করে এবং চুরি যাওয়া বেশ কিছু মোবাইল, ঘড়ি জব্দ করে। ছলনার আশ্রয় নিয়ে মানুষের কাছ থেকে তারা ছিনিয়ে নিত মোবাইল সহ নানা জিনিস। পুলিশকে আটককৃত দম্পতি জানায়, অর্থনৈতিক টানাপোড়েনের জন্যই তারা এই অপরাধমূলক কাজে লিপ্ত হয় এবং গত কয়েক মাসের এমন নানা কাজের সঙ্গে তারা জড়িত। পুলিশ ঘটনার তদন্ত করছে। গোটা ইউরোপে যখন শিকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তখন ফ্রান্সে আয়োজন করা হয়েছে হান্টিং অন হর্স ব্যাক নামক ভিন্নধর্মী এক ইভেন্ট। শিকার পিপাসুদের মাঝে বিপুল উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে এই আয়োজনকে ঘিরে। দেখলে মনে হবে হলিউডের কোনো ছবির শিকারের দৃশ্যপট, কিন্তু আসলে তা নয়, বরং ছবির সেই চিত্র বাস্তবে যেন রূপ নিয়েছে ফ্রান্সের প্যারিসে। ভিন্ন ধরনের এই ইভেন্টের আয়োজন করেছে ফরাসি কোম্পানি হর্স রাইডিং উইথ প্রিন্সেস। শিকারের আনন্দ থেকে যারা বঞ্চিত হতে চান না তাদের কথা ভেবেই এই আয়োজন। যারা শিকার সম্পর্কে জানেন না কিন্তু শিকার করতে খুব পছন্দ করে তাদের কথা ভেবেই আমার এই আয়োজন। এখানে দেখা যাবে ঘোড়ার পিঠে বাদ্য হাতে বসে থাকা শিকারীদের, এছাড়াও হাউন্ড জাতের কুকুর, শিকারী ঘোড়া সহ নানান কিছু। রোডিয়ারদের শিকারের জন্য ঘোড়ার পিঠে চড়ে একদল হাউন্ড কুকুর নিয়ে শিকারীরা প্রস্তুত হবেন শিকারে যাবার জন্য। তাদের হাতে থাকবে তীর, ধনুক, বন্দুকের বদলে বিশেষ এক ধরনের বাঁশি। এই আয়োজন শিকারী পিপাসুদের মনের খোরাক মেটাবে, তবে এতে হত্যা করা হবে না কোনো পশু পাখি। অন্যদিকে এতে শিকারের মনোবৃত্তি বেড়ে যাবে এমন সমালোচনা করেছেন অনেকে। আফরিন জেরিন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জনমত জরিপে পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। ক্ষমতায় গেলে ট্রাম্পের ফাঁকি দেওয়া কর আদায় করা হবে বললেন হিলারি।
জম্মু কাশ্মীরে পাক সেনাদের গুলিতে আরও এক ভারতীয় জওয়ান নিহত। বিএসএফ এর গুলিতে 2 পাকিস্তানি নিহতের দাবি ইসলামাবাদের। ফ্রান্সের ক্যালে শিবির সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু, শরণার্থীদের মিশ্র প্রতিক্রিয়া, বিরোধিতাকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। এবং মসুলের আরও 70টি গ্রাম শত্রুমুক্ত করার দাবি যৌথ বাহিনীর। অগ্রগতি নিয়ে আলোচনায় ইরাকে অ্যাশ কার্টার, ইরাক সরকারের বিরোধিতা উপেক্ষা করে অভিযানে তুরস্ক। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।